গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা, আজ ষোড়শ পর্ব। পাশের ঘরে প্রবোধ তখন তার শালাজোকে প্রশ্ন করছে, কি হয়েছিল বললেন? কিছু হয়নি। আশ্চর্য তো, একেই বলে পুণ্যের শরীর। তবে আপনাদেরও বলি, যতই যেমন হোক, মা বলে কথা। মরে গেল, আপনারা একটা খবর দিলেন না। বলির চতুর্থীটাও তো করতে হতো আপনার ননদকে। হ্যাঁ, প্রবোধ এসে পড়েছে বইকি। ঊর্ধ্বশ্বাসেই ছুটে এসেছে সুবর্ণলতার নিরুদ্দেশ সংবাদে। শালাজ মৃদুস্বরে বলে, কি বলবো বলুন, হাত পা বাঁধা যে। কড়া হুকুম দেওয়া ছিল, তার মৃত্যু খবর না পাওয়া পর্যন্ত যেন বাবার চিঠিটা খোলা না হয়, আর ঠাকুরজির চিঠি ঠাকুরজিকে দেওয়া না হয়। আর চতুর্থী করার কথা বলছেন, সেও তো হুকুম ছিল, তার জন্যে কেউ যেন অসহ্য পালন না করে। প্রবোধ কৌতূহলী হয়ে বলে, সন্ন্যাস নিয়েছিলেন বুঝি? না না, তা তো কই শুনিনি। নাকি বলেছিলেন, বহুকাল সংসারকে ত্যাগ করে এসেছি, তার সুখ দুঃখের কোনো দায়ই নিইনি। এতকাল পরে মরে তাদের গলায় এত বড় একটা দুঃখের দায় দিতে যাব কেন? তা ভালো, প্রবোধ বলে। ওই মানুষটির সৃষ্টি ছাড়া বুদ্ধির জন্যেই দুটো সংসার মজল। এই তো শ্বশুরমশায়েরও তো গঙ্গাপানে পা দেখতে পাচ্ছি। সাধনের বউ বলে, তা সেও ওই একই কারণ। যেই না খবর এলো ওনার কাশিলাভ হয়েছে, শ্বশুর ঠাকুর যেন একেবারে ভেঙে পড়লেন। বলতে গেলে সেই যে শুয়ে পড়েছিলেন, সেই শোয়াই এই শেষ শোয়া। কবরেজ তো বলেছে বড়জোর আর 2-4 দিন। প্রবোধ কখনো শালাজ রসের আস্বাদ পায়নি, তাই প্রবোধ কথা থামাতে চায় না। কথার পিঠে কথা গেঁথে গেঁথে চালিয়ে যায় আলাপ। আর সেই সূত্রেই জানতে পারে, রোগবালাই কিছুই ছিল না নবকুমারের। এখনও এই বয়সেও এতগুলি করে খেতে পারতেন, নিজে বাজারে না গিয়ে থাকতে পারতেন না, আর গিয়ে রাজ্যের শাকপাতা কিনে এনে বলতেন, রাধো, আর সেইগুলো খেয়ে হজম করতেন। মেজাজটা অবশ্যই তিরিক্ষি ছিল, তা তো বরাবরই ছিল। সুধীরবালা বিয়ে হয়ে পর্যন্তই তো দেখেছে, সর্বদাই যেন মেজাজ টঙে চড়ে বসে আছে। কিন্তু স্বাস্থ্য শক্তি ছিল, অথচ স্ত্রী মারা যেতেই একেবারে গুঁড়ো হয়ে পড়লেন। প্রবোধ এসব শুনে টুনে হেসে মন্তব্য করে, ভেতরে ভেতরে এখনো এত ছিল। সাধনের বউ মৃদু হাসে। প্রবোধ আবার বলে, তবে উচিত ছিল পায়ে ধরে সেধে নিয়ে আসা। বউ মাথা নাড়ে। মাথা খুঁড়লেও আসতেন না। শুনেছি তো প্রকৃতির কথা, তার নিজের ছেলের কাছেই শুনেছি। একেবারে অন্য ধরনের। মেয়েটিও তাই হয়েছেন, প্রবোধ আক্ষেপ করে বলে। আপনার কাছে বলেই বলছি, আপনার ননদটিও ঠিক তাই, একেবারে সৃষ্টি ছাড়া। আমি শালা চিরকাল চোর হয়ে আছি মহারানীর মেজাজের কাছে, অথচ এই তো আপনি দিব্যি সোজাসুজি। কি করে জানলেন? শালাজো হাসে। জন্মে তো একবার দেখলেন। তাতে কি, পাকা রাঁধুনিরা হাঁড়ির একটা ভাত দেখলেই বুঝতে পারে কেমন সেদ্ধ হয়েছে। যাক, শ্বশুরমশায়ের তাহলে শেষাবস্থা? তাই তো বললেন কবরেজ, তা বয়সও তো হয়েছে। প্রবোধ কথাটা লুফে নেয়, হেসে ওঠে। তা বটে, তবে কিনা রোগবালাই হল না, পত্নী শোকে প্রাণটা গেল, এইটাই যা দুঃখের কথা। ত্রেতা যুগে রাজা দশরথের পুত্র শোকে প্রাণ গিয়েছিল, আর এই কলিযুগে আমাদের শ্বশুর ঠাকুরের পত্নী শোকে। টেনে টেনে হাসতে থাকে প্রবোধ, যেন ভারী একটা রসিকতা করেছে। ঠাকুরজিকে কি রেখে যাবেন? ঠাকুর জামাইকে জামাই জনচিত জলখাবারে আপ্যায়ন করে শালাজু প্রশ্ন করে। প্রবোধ হাত উল্টে বলে, সে আপনার ঠাকুরজির মর্জি। যদি বলেন থাকব, পৃথিবী উল্টে গেলেও রদ হবে না, আর যদি বলেন থাকব না, পায়ে মাথা খুঁড়লেও বদলাবে না। সুধীরবালা হাসে। আপনি তাহলে বেশ মজায় আছেন বলুন। সে কথা আর বলতে, মজা বলে মজা। তবে আপনার কি মনে হয়,
আজ রাত্রির মধ্যে কিছু হয়ে যাবে? সুধীরবালা মাথা নাড়ে, বলে, আজকালের মধ্যে কিছু হবে অবশ্যই মনে হয় না। কেন, এক রাত্রিরও গিন্নিকে ছেড়ে থাকতে পারবেন না বুঝি? কি যে বলেন, এই বয়সে আবার অত। প্রবোধ হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে। তাছাড়া আপনার ঠাকুরঝিটি তেমনি কিনা, একটি পুলিশ সেপাই। প্রবোধেরও একটা দুঃখের দিক আছে বই কি। প্রবোধ দেখে সংসারের সবাই দিব্যি সহজ স্বাভাবিক, শুধু বেচারা প্রবোধের বউটাই সৃষ্টি ছাড়া। আজীবন এই দুঃখেই জ্বলেমূল বেচারা। এই তো একটা মেয়ে মানুষ, সুবর্ণলতার মতো অত রূপ না থাক, দিব্যি মেয়েলি লাবণ্য রয়েছে, মেয়েলি কথাবার্তা, প্রাণটা সহজ হয়ে হাঁপ ছেড়ে বাঁচে। আর সুবর্ণ, তার দিকে যেতেই তো ভয় করছে। বাপ বেটিতে কোনো কালেও মুখ দেখা দেখি নেই, অথচ মরছেন খবর শুনে দিশেহারা হয়ে একা ছুটে এলেন। কত বড় দুর্ভাবনা গলায় গেঁথে দিয়ে এলি তা ভাবলি না? প্রবোধ যেন কেউ নয়, প্রবোধকে যেন চিনতে পারছে না। কে বলতে পারে নিয়ে যাওয়া যাবে কি বাপের রোগশয্যে আঁকড়ে পড়ে থাকবে? বিপদের ওপর বিপদ, এই সময় আবার মাতৃশোক সংবাদ। মার সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল না, অথচ ভেতরে ভেতরে তো ভক্তির সমুদ্র ভরা ছিল প্রাণে। তা কপালই বলবো, একই সঙ্গে মাতৃপিতৃ বিয়োগ। মা মরেছে আজ 10-20 দিন, খবর নেই, বার্তা নেই। এখন একেবারে প্রবোধেরই গেরো। গেরো কি সোজা? তা যতই বলে যান তিনি, তার মরণে যেন কেউ অসোচ না নেয়, সমাজ তা মানবে? এখনই তো প্রবোধকে মায়ের কাছে ছুটতে হবে নিয়মকানুন জানতে, তারপর পুরুত বাড়ি। বেঁচে থেকে কোনো কালে উপকার করলেন না শ্বশুর শাশুড়ি, এখন মরে যন্ত্রণা দিয়ে যাচ্ছেন। একেই বলে পূর্বজন্মের শত্রুতা। প্রবোধের দিক থেকে এইসব যুক্তি আছে বই কি, কিন্তু সুবর্ণ, সুবর্ণ কোন যুক্তি দিয়ে ক্ষমা করবে তার মাকে? মরে গিয়ে তবে সুবর্ণকে উদ্দেশ করে গেল মা, চিঠিখানা পড়ে উত্তর দেবার পথটা পর্যন্ত না থাকে। কেন কেন মা আজন্ম এভাবে শত্রুতা করল সুবর্ণর সঙ্গে? ত্যাগই তো করেছিলে, মরে গেল তবু জানতে পেল না সুবর্ণ। এখন তবে আবার কেন একখানা চিঠি দিয়ে আগুন জ্বালিয়ে যাওয়া? প্রবোধের ভয় অমূলক। সুবর্ণ থাকতে চাইল না। সুবর্ণ বাপের পায়ের ধুলো নিয়ে চলে গেল, বলল, এই শেষ দেখা দেখে গেলাম বাবা। সাপ দিয়েছিলে মরা মুখ দেখতে, সেটুকু থেকে যে অব্যাহতি পেলাম, সেই পরম ভাগ্যি। আর আসবি না? সুবর্ণ তার সেই বড় বড় চোখ দুটো তুলে বলল, আর কি করব বাবা, আর আসতে ইচ্ছে নেই। মনে জানব একই দিনে বাপমা হারিয়েছে হতভাগী সুবর্ণ। অভিমানে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল, যেন সেই পরলোকগতার পিছু পিছু গিয়ে ফেটে পড়ে বলতে ইচ্ছে করছে, কেন কেন, কি অপরাধ করেছিল তোমার কাছে সুবর্ণ, যে এত বড় শাস্তি দিলে তাকে? সুবর্ণলতা বলেছিল, মনে জানব একই দিনে মা বাপ হারালাম আমি। কিন্তু মা বাপ কি ছিল সুবর্ণর তাই হারানোর প্রশ্ন? কবে ছিল, কবে পেয়েছে সেই থাকার প্রমাণ? তবে যে বস্তু ছিল না তার আবার হারাবার প্রশ্ন কোথায়? তবু নির্বোধ সুবর্ণলতা অসীম নক্ষত্রে ভরা আকাশের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে একটি নতুন নক্ষত্রের সন্ধান করতে করতে সেই বলে আসা কথাটাই আবার মনে মনে উচ্চারণ করে, একই দিনে মা বাপ দুই হারালাম আমি। নতুন কোন এক নক্ষত্র কি শুনতে পাবে সেই কথা, আর শুনতে পেয়ে হেসে উঠবে, বলবে, যা ছিল না তাই নিয়ে হারানোর দুঃখ ভোগ করতে বসলি তুই, ছি ছি। সুবর্ণলতা সেই হাসি সেই কথা শুনতে পাবে না হয়তো, তাই সুবর্ণলতা ওই আকাশটা থেকে চোখ সরাতে পারছে না। এই বাড়িতে আকাশ আছে, সুবর্ণলতার এই গোলাপি রঙা দোতলায়, কারণ এই বাড়িতে আছে ছাতে ওঠার সিঁড়ি, আছে দক্ষিণের বারান্দা, যে বারান্দায় বাতাসের অফুরন্ত দাক্ষিণ্য, যে ছাদে অন্তহীন অন্ধকারের নিবিড় গভীর প্রগাঢ় প্রশান্তি।
ছাদেই তো মুক্তি। এখানে ঊর্ধ্বসীমায় স্থির হয়ে আছে সেই অসংখ্য নক্ষত্রের মালা পরানো নির্মল আকাশ। সুবর্ণলতার কি তবে ভাগ্যকে ধন্যবাদ দেওয়া উচিত নয়? যদি না দেয় তো সুবর্ণ অকৃতজ্ঞ। কিন্তু সুবর্ণ অকৃতজ্ঞ নয়। তাই সে যখন সেই অন্তহীন অন্ধকারের মাঝখানে উঠে এসে দাঁড়ায়, তার হৃদয়ের শান্ত ধন্যবাদ উঠে আসে একটি গভীর নিঃশ্বাসের অন্তরাল থেকে। এখানে ছাদে উঠে আসতে পারে সুবর্ণলতা, আর সেটা পারে বলেই দুদণ্ডের জন্যেও অন্তত ভুলে থাকতে পারে। সুবর্ণলতা নামের মানুষটা হচ্ছে একটা কর্মে উত্তাল আর শব্দে মুখর স্থূল আর ক্ষুদ্র সংসারের গৃহিণী। ভুলে থাকতে পারে সেই সংসার তার স্থূলতা আর ক্ষুদ্রতা নিয়ে অহরহ সুবর্ণলতাকে ডাক দিচ্ছে। তার দায় এড়াবার উপায় নেই সুবর্ণলতার। তবু আজ বোধহয় আর কেউ ডাক দিতে আসবে না। আজ সুবর্ণলতাকে বোধহয় কিছু কিঞ্চিত সমীহ করবে সুবর্ণলতার ছেলেমেয়েরা। ডাক দেবে না। অতএব সুবর্ণলতা স্তব্ধ হয়ে বসে মনে ভাবতে পারে মা ছিল তার, রাজরাজেশ্বরী মা ছিল সুবর্ণর সমস্ত চেতনার মধ্যে, সমস্ত ব্যাকুলতার মধ্যে, সমস্ত অনুভবের মধ্যে। মূর্খ সুবর্ণলতা শুধু একটা মূঢ় অভিমানে মুখ ফিরিয়ে থেকেছে সেই মায়ের দিক থেকে। নইলে একবার কি সব দিকের সব মান অভিমান ধুলোয় বিকিয়ে দিয়ে মায়ের কাছে গিয়ে আছড়ে পড়া যেত না? বলা যেত না, মা তোমায় একবার দেখবার জন্যে বড্ড ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম? সুবর্ণ তা করেনি। সুবর্ণ তার অভিমানকেই বড় করেছে। সুবর্ণ ভেবেছে মা তো কই একবারও ডাক দেননি। সুবর্ণ ভেবেছে স্বামীর কাছে হেঁট হব না আমি। তাই সুবর্ণর মা ছিল না। এখন সুবর্ণলতা সব মান অভিমান ধুলোয় লুটিয়ে দিলেও আছড়ে পড়ে বলতে পারবে না সেই কথাটি, মা তোমাকে একবার দেখবার জন্যে মরে যাচ্ছিলাম আমি। কিন্তু অভিমান কি দূর হয়? এখনো তো বাপের ওপর একটা দুরন্ত অভিমান পাথর হয়ে আছে সুবর্ণর। সেই পাথর যদি ফেটে পড়ত তো হয়তো কপাল কুটে কুটে চিৎকার করে উঠত, কেন কেন তোমরা সবাই মিলে আমাকে ঠকাবে? কেন এমন করে নিষ্ঠুরতা করবে আমার সঙ্গে? কি ক্ষতি হতো যদি তোমার সুবর্ণলতার মায়ের চিঠিটা সুবর্ণলতাকে চুপি চুপি পাঠিয়ে দিতে? যদি বলতে, সুবর্ণরে তোর মা বলেছে সে মরে না গেলে চিঠিটা না দিতে, কিন্তু আমি পারলাম না তো নিষ্ঠুর হতে, আমি দিয়ে গেলাম তোকে, এখন তুই বোঝ খুলবি কি খুলবি না। সুবর্ণ বুঝত, কিন্তু সুবর্ণর বাবা তা করেননি। আর সুবর্ণর মা তার চিঠির জবাব চায় না বলে বলে গেছে, আমি মরলে তবে দিও সুবর্ণকে। কি দরকার ছিল এই মুষ্টি ভিক্ষায়? সারা শরীর তোলপাড় করা একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সেই পাথরকে ভাঙতে চাইছে। হাতের মুঠোর মধ্যে বন্ধ রয়েছে সেই মুষ্টি ভিক্ষার নমুনাটুকু। বন্ধ খাম বন্ধই রয়েছে। সুবর্ণলতা খুলবে না ও খাম, দেখবে না কি লেখা আছে ওতে। নিরুচ্চার থাক সুবর্ণলতার নিষ্ঠুর মায়ের নিষ্ঠুরতার নমুনাটা। মাকে বাদ দিয়েও যদি এত বড় জীবনটা কেটে গিয়ে থাকে সুবর্ণর, তো বাকি জীবনটাও যাবে। সুবর্ণলতা ভাবুক যে বস্তু ছিল না তার আবার হারানো কি। সুবর্ণলতার মা নেই, মা ছিল না। কিন্তু সত্যই কি ছিল না? কোনো দিনই না। সুবর্ণলতার জীবনের 9টা বছর একেবারে 9 হয়ে যাবে। সুবর্ণলতার সেই 9 বছরের জীবনের সমস্ত জীবনাকাশ জুড়ে নেই একখানি অনির্বাণ জ্যোতি? সেই জ্যোতির পরিমণ্ডলে ও কার মুখ? সুবর্ণলতার মায়ের মুখ কি ভুলে গেছে সুবর্ণ? সুবর্ণর জীবন আকাশের সেই জ্যোতি চিরতরে মুছে গেছে। মুছেই যদি গেছে তো সুবর্ণলতা কোন আলোতে দেখতে পাচ্ছে ওই ফ্রক পরা ছোট মেয়েটাকে? যে মেয়েটা স্কুল থেকে ফিরেই হাতের বই খাতা নামিয়ে রেখে দুধ দাঁড়িয়ে ছুটে এগিয়ে গেছে তার মায়ের কাছে দুহাত বাড়িয়ে। মা অবশ্য হাঁ হাঁ করে উঠেছে, ছুঁসনে ছুঁসনে স্কুলের জামা কাপড়। কিন্তু মায়ের চোখের কোণে প্রশ্রয়, মায়ের ঠোঁটের কোণে হাসি। আর শোনে কেউ তার মিথ্যে নিষেধের সাজানো বুলি,
জড়িয়ে না ধরে ছাড়ে? অন্ধকার, নিঃসীম অন্ধকার। এই অন্ধকারের সমুদ্রে তলিয়ে গিয়ে বুঝি ওই ছোট্ট মেয়েটার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে সুবর্ণ। কিন্তু ওই অতল অন্ধকারের মধ্যে দৃষ্টি তেমন চলে না, শুধু শব্দ তরঙ্গ পড়ে আছড়ে আছড়ে। সেই তরঙ্গে তরঙ্গে ভেসে যাচ্ছে সুবর্ণ। শব্দ, শব্দ, স্মৃতির কৌটোয় ভরা বুঝি স্তরে স্তরে। আজকের ধাক্কা লেগে তারা উঠে আসছে, ছড়িয়ে পড়ছে, নতুন করে ধ্বনিত হচ্ছে। প্রথম ভোরে যেই শব্দটা সেই ছোট মেয়েটার ঘুমের শেষ রেশকে সচকিত করে ধাক্কা দিয়ে যেত, সে হচ্ছে হাড় পাঁজরা বার করা ঘোড়ায় টানা ময়লা গাড়ির ঝনাত ঝনাত শব্দ। অবিশ্বাস্য একটা জঞ্জালের স্তূপ বয়ে নিয়ে যাচ্ছে গাড়িটা, আর শব্দ উঠছে ঝন ঝন ঝনাত। সেই শব্দের সঙ্গে আরেক শব্দ, সুবর্ণ এবার উঠে পড়। সুবর্ণ অবশ্যই এক কথায় উঠে পড়ত না। তখন একটু মৃদু ধমক, কিন্তু সেই ধমকের অন্তরালে যেন প্রশ্রয়ের মাধুর্য। সুবর্ণ উঠে পড়ত, আর শব্দ শুনতে পেত মায়ের রান্নাঘরের বাসনপত্র নাড়ার শব্দ। সেই শব্দের মধ্যে মা মাখানো। দুপুরের নির্জনতায় আর একটা শব্দ উঠত, ঠং ঠং ঠং। বাসনওয়ালা চলেছে চড়া রোদ্দুরে, তার মাথার উপর বাসনের ঝাঁকা, আর হাতে একটা কাঁশির সঙ্গে এক টুকরো কাঠ। সেই কাঠটুকুতেই কাঁশির গা থেকে শব্দ উঠছে, ঠং ঠং ঠং। সেই শব্দ দুপুরের নির্জনতায় যেন একটা শিহরণ জাগিয়ে দিয়ে যেত। মনটা হু হু করে উঠত। সেলেট পেন্সিল রেখে মায়ের কাছে গিয়ে গা ঘেঁষে বসতে ইচ্ছে করত। মা বলতো, কি হলো, লিখতে লিখতে উঠে এলি যে? মেয়েটা মায়ের গা ঘেঁষে বসে বলতো, এমনি। মা মেয়েটার ঝুমরো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে দিতে স্নেহ ভরা গলায় বলতো, এমনি মানে? এমনি কিছু হয় নাকি? মেয়েটা মায়ের গালে গাল ঘষে ঘষে বলতো, হয় হয়, এই তো হলো। তখন যদি দুপুরের সেই নির্জনতা ভেদ করে আবার হাঁক উঠত, ট্যাপারি টোপাকুল নারকুলে কুল, অথবা হাঁক উঠত চিনে সিঁদুর, কিছুই এসে যেত না মেয়েটার। বুক গুড়গুড় করে উঠত না, গা ছমছম করে উঠত না, যেন সব ভয় জয়ের ওষুধ মজুত আছে ওই মিষ্টি গন্ধে ভরা গাটার মধ্যে। কিসের সেই মিষ্টি গন্ধ? চুলের, শাড়ির, না শুধু মাতৃহৃদয়ের? শব্দ উঠত, বেলোয়ারি চুড়ি চাই, কাচের পুতুল খেলনা চাই, সাবান তরল আলতা চাই। শব্দ উঠত, পাংখা বরফ, পাংখা বরফ। তখন আর ভয় নয়, আহ্লাদ, আহ্লাদ, আগ্রহ, উৎসাহ। শুনতে পেলেই জানলার কাছে ছুটে যেত মেয়েটা, তারপর সরে এসে উতলা গলায় বলতো, মা, মাগো। মা হেসে হেসে বলতো, ভারী যে আদর দেখছি, কি চাই শুনি? কাচের পুতুল একটা। আর পুতুলে কি হবে রে, কত রয়েছে? মেয়েটা তীক্ষ্ণ গলায় বলতো, বারে, আমার বুঝি কচি পুতুল আছে? অতএব কচি পুতুল, অথবা বরফ, পাংখা বরফ। তখন মা বলতো, দূর দূর, ও বরফ বিচ্ছিরি জলে তৈরি হয়, ওসব কি খায় মানুষে? খায় না তো বিক্রি করে কেন? পরনে খাটো ফ্রক থাকলেও তর্কে খাটো ছিল না মেয়েটা। বলতো, খায় না তো বিক্রি করে কেন? মা পয়সা বার করতো আর বলতো, বিক্রি তো সাপের বিষও করে, খাবি তাই? বলতো, আবার পয়সা দিত। বলতো, শুধু আজ, আর নয় কিন্তু। তাই তাই, তাতেই সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, আরেক দিনের কথা পরে ভাবা যাবে। এক একদিন আবার মা বকতো, বলতো, কেবল পড়া ফেলে উঠে আসিস কেন বলতো, মন নেই কেন পড়ায়? মেয়েটা বলে ফেললেই পারত, ভর দুপুর ওই রকম শব্দ শুনলে ভয় করে আমার। বললে অনেক কিছু সোজা হয়ে যেত, কিন্তু মেয়েটা তা বলতো না, চুপ করে দাঁড়িয়ে থাকতো। মা বলতো, যাও হাতের লেখা করে ফেলোগে। মেয়েটা আস্তে আস্তে চলে যেত।
আর সময় মিনিট গুনত কখন রাত্রির আসবে। রাত্রিরে তার মা ঠেলে সরিয়ে দিয়ে বলতে পারবে না, যাও পড়গে। রাত্রিরে মায়ের বুকের কাছে ঘেঁষটে শুয়ে গায়ের উপর হাত রেখে পরম সুখময় একটু আবেশ নিয়ে কয়েক মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়া। ছোট সেই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়াতে থাকে সুবর্ণলতা। তার মায়ের কাছে বসে চুল বাঁধে, ভাত খায়, পড়া মুখস্থ করে, বই খাতা গুছিয়ে নিয়ে স্কুলে যায়, যায় দুর্গাপূজার প্রতিমা দেখতে। যেখানে যায় তার নামগুলো যেন ভেসে ভেসে উঠছে চালচিত্র ঘেরা জগৎজননী মূর্তির ধারে ধারে। রানী রাসমণির বাড়ি, শোভাবাজারের রাজবাড়ি, শ্যামবাজারের মিত্তির বাড়ি, কোথায় যেন নাগরদোলা চড়ে আসে, কোথায় যেন সঙের পুতুল দেখে। তারপর ব্যথা করা পা নিয়ে বাড়ি ফিরে ঝাঁপিয়ে এসে পড়ে। মাগো, কত ঠাকুর দেখেছি জানো? 5খানা। মা হেসে বলতো, ঠাকুর তো দেখেছিস, নমস্কার করেছিস? আহারে, নমস্কার করব না, আমি যেন পাগল। মা ওর কপালের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলতো, করেছিস তাহলে? নমস্কার করে কি বর চাইলি? বর? এই যা, কিছু চাইনি তো। মা হেসে ফেলত। চাসনি? তা ভালোই করেছিস, না চাওয়াই ভালো। তবে এইটুকু চাইতে হয় মা, আমার যেন বিদ্যে হয়। বিদ্যে? উঠতে বসতে মা ওই কথাই বলতো। বিদ্যেই হচ্ছে আসল, বুঝলি? মেয়ে মানুষের বিদ্যে সাধ্যি নেই বলেই এত দুর্দশা, সবাই তাদের এত হেনস্থা করে। আর যেসব মেয়ে মানুষরা বিদ্যে করেছে, করতে পেরেছে, বিদুষী হয়েছে, কত গৌরব তাদের, কত মান্যি। সেই মান্যি, সেই গৌরব তোরও হবে। সুবর্ণলতার সশরীরে একটা প্রবল আলোড়ন ওঠে। সুবর্ণলতার ছাদের ধুলোর ওপর শুয়ে পড়ে মুখটা ঘষতে বলে, শেষ রক্ষা করতে পারোনি মা। শুধু তোমার দেওয়া সেই মন্ত্রের দাহে সারা জীবন জর্জরিত হয়েছে তোমার সুবর্ণ। অনেক চোখের জল ফেলে ফেলে দুঃসহ যন্ত্রণাটা স্তিমিত হয়ে আসে। সুবর্ণলতা আবার এখন তাই দেখতে পায়। শব্দের তরঙ্গে ভাসতে ভাসতে দৃশ্যের ঘাটে এসে ঠেক খায়। তাই সুবর্ণলতা দেখতে পায় সুবর্ণলতার মা রান্নাঘরে বসে রাঁধছে, মা ছাদে উঠে কাপড় শুকোতে দিচ্ছে, মা ঝেড়ে ঝেড়ে বিছানা পাতছে, মা মাটিতে আরশি রেখে চুল বাঁধছে। ধপধপে মুখখানি ঘিরে একরাশ কালো পশমের মতো চুলের রাশি, কপালে ঘষে যাওয়া সিঁদুর টিপের আভাস, প্রাণ ভরা, বুক ভরা, চোখ ভরা। আশ্চর্য, এতখানি মা ছিল সুবর্ণর, আর সুবর্ণ কিনা তুচ্ছ একটু অভিমান নিয়ে নিজেকে ঘিরে প্রাচীর তুলে রেখে বসেছিল। ঠিক হয়েছে সুবর্ণ, তোর উপযুক্ত শাস্তি হয়েছে। মা একটা চিঠি লিখে রেখে গেছে সুবর্ণকে, তাও আদেশ দিয়ে গেছে, আমি মরে গেলে তবে দিও। এছাড়া আর কি হবে তোর? অভিমান আর আত্মধিক্কার, এরা দুজন যেন ঠেলাঠেলি করে নিজের শিকড় পুঁততে চায়। আর শেষ পর্যন্ত আত্মধিক্কারই বুঝি জয়ী হয়। মা, মাগো, এই নির্মাইক লোকটার পায়ে ধরেও কেন একবার দেখতে গেলাম না তোমায়? এখন যে আমার জীবনের সব গান থেমে গেল, সব আলো মুছে গেল। টের পাইনি আমার জীবনের অন্তরালে তুমি ছিলে আলো হয়ে, গান হয়ে। যেন আমার একটা বিরাট ঐশ্বর্য নিজের লোহার সিন্ধুকে ভরা ছিল। মনে হতো ইচ্ছে মতো ওটাকে খুলব আমি, খুললেই দেখতে পাব। বুঝতে পারিনি হঠাৎ একদিন দেখব শূন্য হয়ে গেছে সেই সিন্ধুক। কেবল অন্যের দোষী দেখেছি আমি, আর অভিমানে পাথর হয়েছি। নিজের দোষ দেখিনি। মা না হয় দূরে ছিল আমার, কিন্তু বাবাকে অপরাধী করে রেখে ত্যাগ করেছিলাম আমি, আজও ত্যাগ করে এলাম। জীবন্ত মানুষটার মুখের উপর বলে এলাম, মনে জানবো আমি মা বাপ দুই হারিয়েছি। আমি কি গো? শুধু কঠোর, কঠিন। সারাটা জীবন শুধু সেই কাঠিন্যের তপস্যাই করলাম। আমার ছেলে মেয়েরা কি অনেকদিন পর ভাবতে বসবে মায়ের কাছে এলেই কিসের সেই সৌরভ পেতাম, চুলের না শুধু মাতৃহৃদয়ের?
কিন্তু সুবর্ণলতা কবে কখন সময় পেয়েছে সেই স্নেহ সৌরভে কোমল হতে? সুবর্ণলতাকে যে অবিরাম যুদ্ধ করে আসতে হচ্ছে। সুবর্ণলতা যদি কোমল হতো, মুক্তকেশীর সংসার থেকে মুক্তি পেত কোনোদিন? পেত না। মুক্তকেশীর ছেলে গ্রাস করে রেখে দিত তাকে। তার ইচ্ছায় উঠতে বসতে হতো, তার চোখ রাঙানিতে জড়সড় হয়ে যেতে হতো, আর তার লুব্ধ ইচ্ছার দাসিত্ব করতে করতে আত্মাকে বিকিয়ে দিতে হতো। কিন্তু আজও কি আছে সেই আত্মা? বিকিয়ে যেতে দেব না পণ করে যুদ্ধ করতে করতে ধ্বংস হয়ে যায়নি? সেই ধ্বংস হয়ে যাওয়া আত্মাকে কি আবার গড়ে তুলতে পারা যায় চেষ্টায়, যত্নে, সাধনায়? হয় না, হতে পারে না। সুবর্ণ বলে ওঠে, অসুরের সঙ্গে লড়াইয়ে নামতে হলে দেবীকেও চামুণ্ডা হতে হয়। বীণাবাদিনী সরস্বতীর, কড়ির ঝাঁপি হাতে লক্ষ্মীর সাধ্য নেই সে ভূমিকা পালনের। সুবর্ণলতা কি তবে লড়াই থেকে অব্যাহতি নেবে এবার? তার সংসারকে নিজের ইচ্ছায় চলতে দেবে? নিজেকে গুটিয়ে নিয়ে একান্তে বসে ধ্বংস আত্মার ইতিহাস লিখবে বসে বসে? লিখে রাখবে? লিখে রাখবে শুধু একজন সুবর্ণলতাই নয়, এমন হাজার হাজার লক্ষ লক্ষ সুবর্ণলতা এমনি করে দিনে দিনে তিলে তিলে ধ্বংস হচ্ছে। কেউ লড়াই করে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, কেউ ভীরুতায় অথবা সংসারের শান্তির আশায় আপন সত্তাকে বিকিয়ে দিয়ে পুরুষ সমাজের ইচ্ছের পুতুল হয়ে বসে আছে। আগে আমি ওদের অবজ্ঞা করতাম, সুবর্ণলতা ভাবে, যারা লড়াইয়ের পথ ধরেনি, নির্বিচারে বশ্যতা স্বীকার করে বসে আছে। এখন আর অবজ্ঞা করি না তাদের। বুঝতে পারি এদের লড়াইয়ের শক্তি নেই, তাই নিরুপায় হয়ে ওই দ্বিতীয় পথটা বেছে নিয়েছে। ওদের অনুভূতি নেই, ওরা ওতেই খুশি। এই কথা আমাদের ভাবা ভুল হয়েছে। সত্তার বদলে শান্তি কিনেছে ওরা, আত্মার বদলে আশ্রয়। কারণ এছাড়া আর উপায় নেই ওদের। সমাজ ওদের সহায় নয়, অভিভাবকরা ওদের অনুকূল নয়, প্রকৃতি পর্যন্ত ওদের প্রতিপক্ষ। ওরা অন্ধকারের জীব। খামে বন্ধ চিঠিটা একবার হাতে নিয়ে অনুভব করল সুবর্ণলতা, এই নিঃসীম অন্ধকারে বসে যদি পড়া যেত, যদি দিনের আলোয় কি দ্বীপের আলোয় এমন একটু নিঃসীম নির্জনতাও পেত সুবর্ণ, হয়তো খুলে ফেলত রুদ্ধ কপাট। বিহ্বল দৃষ্টি মেলে দেখত কোন কথা দিয়ে গেছে তাকে তার মা। কিন্তু কোথায় সেই নির্জনতা? চারিদিকে চোখ, বিদ্রুপে অথবা কৌতুকে, কৌতূহলে অথবা অনুসন্ধিচ্ছায় যে চোখেরা সর্বদা প্রখর হয়ে আছে। কত বেশি চোখ পৃথিবীতে! সুবর্ণলতার এই নিজের গোলাপি রঙা দোতলাটাতেও এত বেশি লোক জমে উঠেছে, এত বেশি চোখ। অথচ এদের জন্য অসহিষ্ণু হওয়া চলে না। এরা সুবর্ণলতার। এদের সমস্ত দায় দায়িত্ব বহন করেই চলতে হবে শেষ দিনটি পর্যন্ত। এদের বিয়ে দিতে হবে, সংসারী করে দিতে হবে, অসুখ করলে দেখতে হবে, আঁতুড়ে ঢুকলে আঁতুড় তুলতে হবে, আর এদের মন মেজাজ বুঝে বুঝে কথা বলতে হবে। এদের অবহেলা করা চলবে না, এড়ানো যাবে না, তুচ্ছ করা যাবে না। তা করতে গেলেই এরা তৎক্ষণাৎ ফোঁস করে উঠে তার শোধ নেবে। কারণ সুবর্ণলতাই এদের শিখিয়েছে সব মানুষই সমান, শিখিয়েছে মানুষ মাত্রেরই স্বাধীনতার অধিকার আছে। ওরা যদি শিক্ষার আলাদা একটা অর্থ বোঝে, নিশ্চয়ই সেটা ওদের দোষ নয়, দোষ সুবর্ণলতার শেখানোর। নিজের হাতের তৈরি ড্রাগনের হাঁ থেকে পালাবে কি করে সুবর্ণ? সুবর্ণ উপায় খোঁজে। পালাবার অর্থাৎ পালিয়ে প্রাণ বাঁচাবার চিরাচরিত পদ্ধতিগুলোয় আর রুচি নেই সুবর্ণর। অনেকবার চেষ্টা করেছে, যম তাকে ফেরত দিয়ে গেছে। একবার নয়, বারবার। আহা, যদি অকারণ শুধু শুয়ে পড়ে থাকা যেত, কোনো দিকে তাকাতে হতো না, শুধু দিনে রাতে আকাশের দিকে তাকিয়ে পড়ে থাকা। মৃত্যুর পরে যেমন করে সংসারের দিকে মুখ ফেরোয় মানুষ, তেমনি আজ এই ভয়ঙ্কর একটা শূন্যতার মুহূর্তে সংসারটা যেন তার সমগ্র মূল্য হারিয়ে একটা মৃৎপিণ্ডের মতো পড়ে থাকে।
সুবর্ণলতা সেই মৃৎপিণ্ডটাকে ত্যাগ করবার উপায় খোঁজে। সুবর্ণলতা বুঝি ওই মাটির বোঝার ভার আর বইতে পারবে না। শুনেছ মা, তোমার ভাগ্নের বাড়ির খবর? যোগু বাজার থেকে ফেরে একজোড়া ডাব হাতে ঝুলিয়ে, পেছন পেছন নিতাই কাঁধে ধামা নিয়ে। ভারী জিনিস টিনিসগুলো নিজেই বয়ে আনে যোগু, হালকাগুলো নিতাইয়ের ধামায় দেয়। দেয় নেহাতি মাতৃভয়ে। ফুল কোঁচা দিয়ে ধুতি পরতে শিখেছে নিতাই, গায়ে টুইলের শার্ট। খাওয়া দাওয়া বাবুয়ানার শেষ নেই। এরপর যদি দেখা যায় খালি হাত নাড়া দিয়ে বাজার থেকে ফিরছে নিতাই, আর যোগু আসছে মোট বয়ে, রক্ষে রাখবে না মা। অবশ্য মার চোখে পড়বার সুযোগ বড় একটা হয় না, কারণ বাজার থেকে যখনই বাড়ি ঢোকে যোগু চেঁচাতে চেঁচাতে আসে, বাজার টাজার করা আর চলবে না, গলায় ছুরি মারা দর হাঁকছে। ডবল পয়সা ভিন্ন একটা নারকোল দিতে চায় না, ডাবের জোড়া 6 পয়সা। আর মেছুনি মাগিগুলোর চ্যাটাং চ্যাটাং বুলি শুনলে তো ইচ্ছে করে ওরই একটা আঁশবটি তুলে দিই নাকটা উড়িয়ে। ভাবলাম নিতাই ছোড়াটা শুদ্ধ আমাদের সঙ্গে জুটে নিরামিষি গিলে গিলে মরে, আজ নিয়ে যাই পোয়াটা কাটাপোনা। তা বলে কি না 4 আনা সের। গলায় ছুরি দে আর কাকে বলে? একটা আধলা ছাড়ল না, পুরো আনিটা নিল। গলায় ছুরি আর কাকে বলে? এমনি বহুবিধ ধুয়ো নিয়ে বাড়ি ঢোকে। সেই ধুয়োর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যান শ্যামাসুন্দরী। ইত্যবসরে যোগু হাতের মালপত্র নামিয়ে ফেলে। তারপর নিতাইকে নিয়ে হাঁক ডাক শুরু করে দেয়। ছেলেটা যে শ্যামাসুন্দরীর হৃদয় মধ্যস্থিত বাৎসল্য রস আদায় করে ফেলেছে, এটা টের পেয়ে গেছে যোগু, যতই কেননা সেটা চাপতে চেষ্টা করুন শ্যামাসুন্দরী। তাই যোগু এখন নিশ্চিন্ত, এবং সেই নিশ্চিন্ততার বশেই ছেলেটাকে শাসন করার ভান করে। হাত পা গুটিয়ে বসে রইলি যে, সংসারে একটা কাজে লাগতে পারো না? কি একেবারে কুইন ভিক্টোরিয়ার দত্তুর এসেছ তুমি? একেই বলে কাজে কুঁড়ে আর ভোজনে দেড়ে। শ্যামাসুন্দরী এক এক সময় বলে ওঠেন, থাম জাগা, আর ফাঁকা বন্দুকের আওয়াজ করিস না। ওর উপকারের বদলে মাথাটাই খেলি, গরিবের ছেলেটাকে লাট সাহেব করে তুললি। যোগু তখন আবার অন্য মূর্তি ধরে, বলে, লাট সাহেব হয়ে কেউ জন্মায় না, আর গরিবের ছেলে বলেই চোর দায়ে ধরা পড়ে না। লাট সাহেবের কি দেখলে? একটা ফর্সা জামা কাপড় পরে তাই? বলি ভগবানের জীব নয় ছোড়া? প্রত্যহ প্রায় একই ধরনের কথাবার্তা, শুধু আজকেই ব্যতিক্রম ঘটল। আজ যোগু তার মার কাছে অন্য কথা পাড়ে। বলে, শুনেছ তোমার ভাগ্নের বাড়ির কাণ্ড? ছেলের কথায় কান দেওয়া শ্যামাসুন্দরীর স্বভাব নয়, দেনও না, আপন মনে হাতের কাজ করতে থাকেন। যোগু ক্রুদ্ধ গলায় বলে, বড় লোকের মেয়ের যে দেখছি গরিবের ছেলের কথাটা কানেই গেল না। বেচারা বউটা একসঙ্গে মা বাপ হারালো, সেটা এমন তুচ্ছ কথা হলো? একসঙ্গে মা বাপ হারালো, বেচারা বউটা, ই আবার কোন ধরনের খবর? কাদের বউ? এবার আর ঔদাসীন্য দেখানো যায় না, মান খুইয়ে বলতেই হয় শ্যামাসুন্দরীকে, হলোটা কি? হলো নাটা কি তাই বলো। মা গেল, খবরটাও দিল না কেউ। তারপর পিটপিট কদিন পরেই বাপ গেল, তখন খবর নে, এখন জোড়া চতুর্থী করে মর। শ্যামাসুন্দরীও ক্রুদ্ধ হন, বলেন, কার বউ কি বৃত্তান্ত বলবি তো সে কথা? কার বউ আবার? শ্রীমান প্রবোধবাবুর বউয়ের কথাই হচ্ছে, বেচারা মেজ বৌমার কথা। বাপ বুঝি মরণকালে একবার দেখতে চেয়েছিল, তাই গিয়েছিলেন মেজ বৌমা। তখন বলেছে, মা তোর মরেছে, তবে অশৌচ নেয়া নিষেধ। 2 দিন বাদে নিজেও পটল তুলল। শ্যামাসুন্দরী যদিও বুড়ো হয়েছেন, কিন্তু কথায় সতেজ আছেন, তাই সহজেই বলেন, তোর মতন মুখ্যুর সঙ্গে কথা কওয়া আহাম্মুকি। বলি, খবরটা তুই পেলি কোথায়? আরে বাবা, স্বয়ং তোমার ভাগ্নের কাছেই আসছিল, এখানেই বাজারে দেখা। আসবে, এক্ষুনি আসবে। 2 চতুর্থী, ব্যাপারটা সোজা নয়, ঘটাপটা হবে, তাই আমার কাছে আসবে পরামর্শ করতে। এই জগা শর্মা না হলে যজ্ঞী সুশৃঙ্খলে উঠুক দেখি। বাবা। শ্যামাসুন্দরী কিন্তু এই উৎসাহে যোগ দেন না,
বলি রেখাঙ্কিত কপালে আরও রেখা পড়িয়ে বলেন, ঘটাপটাটা করছে কে? কে আবার? তোমার ভাগ্নেই করছে। বলল তোমার মেজ বৌমার বড় ইচ্ছে। শ্যামাসুন্দরী অবাক গলায় বলেন, মেজ বৌমার ইচ্ছে? মা বাপের সঙ্গে তো কখনো। ওই তো এখন অনুতাপটি ধরেছে। সেই যে কথায় আছে না, থাকতে দিলে না ভাত কাপড়, মরলে করল দান সাগর, তাই আর কি। শ্যামাসুন্দরী দৃঢ় গলায় বলেন, মেজ বৌমা সে ধরনের মেয়ে নয়। যোগু অবাক গলায় বলে, তাই নাকি? তবে যে পেব বললে। কথা শেষ হয় না, স্বয়ং পেবই ঢোকে দরজা ঠেলে। বলে, এই যে মামি, তুমিও রয়েছ, পরামর্শ করতে এলাম। মায়ের তো শরীর খারাপ, তুমি ভরসা, দায়টা উদ্ধার করো তোমরা মায়ের ছেলে। সোজা দায় তো নয়, শ্বশুর দায়, শাশুড়ি দায়, মাতৃদায় পিতৃদায়ের অধিক। আপন রসিকতা শক্তির পুলকে টেনে টেনে হাসতে থাকে প্রবোধ, হ্যাঁ হ্যাঁ করে। অনেকগুলো বছর জেলের ভাত খেয়ে অবশেষে একদিন বাড়ি ফিরল অম্বিকা। কালো রংটা আরও একটু কালো হয়ে গেছে, পাকশিটে চেহারাটা যেন আরও পাকশিটে, আরও জীর্ণ হয়ে গেছে। চুলের গোড়ায় গোড়ায় বিবর্ণ সাদাটে ছাপ, যেন পাকতে শুরু করেনি বটে, কিন্তু একসঙ্গে সবই পাকবে বলে নোটিশ দিয়েছে। তবু মোটামুটি যেন তেমন কিছু বদল হয়নি। মনে করা যায় এতগুলো বছর পরে সেই অম্বিকাই ফিরে এলো। ফিরে এলো অম্বিকা তার দাদা বৌদির কাছে, বলতে গেলে সুবালার কাছেই। সুবালার চেহারায় অবশ্য অনেক পরিবর্তন হয়েছে। সুবালার চুলগুলো বেশ পেকেছে, ঠিক সামনের দুটো দাঁত পড়ে গেছে, আর রংটা জ্বলে পুড়ে গেছে। দারিদ্র্যকে যে কেন অনলের সঙ্গে তুলনা করা হয় সেটা অনুভব করা যাচ্ছে তাকে দেখে। তথাপি সুবালার প্রকৃতিতে খুব একটা পরিবর্তন হয়নি। সুবালা অম্বিকাকে দেখেই প্রথমে আহ্লাদে কেঁদে ফেলল, তারপর সুবালা শাশুড়ির নাম করে কাঁদল। কাঁদল অম্বিকার বাড়িতে চোর পড়ে যথাসর্বস্ব নিয়ে গেছে বলে, আর অভাবের জ্বালায় যে সেই চোর অধ্যুষিত বাড়িটার ভাঙা পাঁচিল আর ভাঙা জানলা মেরামত করে রাখতে পারেনি সুবালারা, তা নিয়ে কাঁদল। এবং সর্বশেষে কাঁদল অম্বিকাকে আর বিপদের পথে পা না বাড়াতে মাথার দিব্যি দিয়ে। শেষ কথাটার শেষে অম্বিকা একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে, আর বিপদ কোথায়? দেশ তো বেশ ঠান্ডা মেরে গেছে। বিপদ যারা বাধাচ্ছিল তাদের শায়েস্তা করা হয়েছে। এখন দেশের কেষ্টবিষ্টু নেতারা কথার জাল ফেলে ফেলে স্বাধীনতারূপ বোয়াল মাছটি টেনে তুলবার তাল করছেন। এর মধ্যে আর আমরা কোথায় পা বাড়াতে যাব? আমরা এখন দাবার আড্ডায় বসে ক্ষুদিরাম, কানাইলাল, প্রফুল্ল চাকি, বাঘা যতীনের আলোচনায় উদ্দীপ্ত হব, আর বসে বসে দিন গুনব কবে কখন সেই স্বাধীনতা নামের রসালো ফলটি গাছ থেকে টপ করে খসে পড়ে। তা অম্বিকার যে একেবারেই পরিবর্তন হয়নি তা বলা যায় না। আগে অম্বিকা ব্যঙ্গের সুরে কথা জানত না, এখন সেটা শিখেছে। কিন্তু সুবালা এসব প্রসঙ্গের ধারে কাছে আসতে চায় না, কারণ সুবালা অত বোঝে না, হয়তোবা বুঝতেও চায় না। তাই সুবালা তাড়াতাড়ি বলে, যাগে বাবা ওসব কথা, আদার ব্যাপারীর জাহাজের খবরে কি দরকার? আমার কথা হচ্ছে এবার তোমার বিয়ে দেব। হ্যাঁ, এই সংকল্পই স্থির করেছে এখন সুবালা, ওই বাউন্ডুলের ছেলেটার বিয়ে দেবে। বয়স একটু বেশি হয়ে গেছে, তা যাক, দোজবরে তেজবরে তো নয়। কত কত দোজবরে তেজবরে যে ওর ডবল বয়সী হয়েও বিয়ে করতে ছোটে। মেয়ের অভাব হবে না। বাংলাদেশে আর যে কিছুরই অভাব থাক না কেন, কনের অভাব নেই। আর সুবালার মতে বিয়ে না করে বুড়িয়ে যাওয়ার মতো দুঃখের আর কিছু নেই। সুবালা ইতিমধ্যেই তার দুই ছেলের বিয়ে দিয়ে কাজ সেরেছে। যদিও সংসারের অবস্থা সুবিধার নয়, কিন্তু সংসারের অবস্থা বিয়ের প্রতিকূল হয়েছে কেন এ তর্ক করেছে সুবালা। শেষ অবধি তর্কে সেই জিতেছে, তাই এখনো বলল বিয়ে দেব, জানে জিতব। কিন্তু অম্বিকা ছিটকে উঠল, বলল, বিয়ে? অম্বিকা হেসে ফেলল, কিন্তু আগের মতো সেই হো হো হাসির প্রাণ খোলা সুরটা যেন অনুপস্থিত রইল সেই হাসিতে। এই হাসি কেমন একরকম নিরুত্তাপ হাসি। তবু হাসি, হেসেই উত্তর, বিয়ে?
আপনি দেখছি চুলগুলো মিছিমিছি পাকিয়েছেন, বয়সে সামনে না হেঁটে পেছনে হাঁটছেন। সুবালা অবাক হয়ে বলে, তার মানে? অমূল্য এতক্ষণ মিটিমিটি হাসছিল বসে বসে। এবার বলে, মানে আর কি, অম্বিকার মতে তোমার শুধু চুলই পেকেছে, বুদ্ধি পাকেনি। কেন, কাঁচা বুদ্ধির কি দেখলে শুনি? অম্বিকা হাসে। পুরোপুরি দেখলাম। এখনো আপনার দেওরের বিয়ে দেওয়ার শখ? হ্যাঁ, এইরকম করেই বলে অম্বিকা। হৈ হৈ করে বলে ওঠে না, কাঁচা বুদ্ধি নয়, শুধু বিয়ের মতলবটি এটাই বসে আছেন। কই, কোণে রেডি করে রাখেননি? টোপর চেলি ঠিক করে রাখেননি? কে বলতে পারে আবার কখন শ্রীঘর থেকে ডাক পড়ে। আগেকার অম্বিকা হলে এইরকমই বলতো। এখনকার অম্বিকা বলে, এখন আপনার দেওরের বিয়ে দেওয়ার শখ? সুবালা ভাঙা দাঁতের হাস্যকর হাসি হেসে বলে, তা কখন আর শখ করবার সুবিধা পেলাম শুনি? তুমি তো বসে আছো শ্রীঘরে। এদিকে কত ঘটনাই ঘটে গেল, ঘটে চলেছেও। তোমার 4 ভাইপো ভাইজির তো বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে। 4 ভাইপো ভাইজি? অম্বিকা অথই জলে পড়ে। এতগুলো ছেলে মেয়ে বিয়ের যোগ্য হয়েছিল অমূল্যর। তাছাড়া বিয়ের যোগ্যতা, ওর মধ্যে কোনটা মেয়ে কোনটা বা ছেলে? হঠাৎ কারো নাম মনে পড়ছে না কেন? বড় বড় ছেলে দুটোর নাম রাসু আর বঙ্কু ছিল না? রাসবিহারী, বঙ্কুবিহারী। কিন্তু তারপর সারি সারি অনেকগুলো ছিল যে। কি আশ্চর্য, এমন স্মৃতিভ্রংশ হল অম্বিকার। দাদার ছেলে মেয়েগুলোর নাম ভুলে গেল কোনটা কত বয়সের ছিল। মুখই বা মনে পড়ছে কই তেমন করে? পড়ছে আস্তে আস্তে। নামও ভাবতে ভাবতে ভেসে উঠেছে। রাসু, বঙ্কু, টিঙ্কু, কুলু, নেড়ু, টেপু, আরও কি যেন। একটা দল হিসেবেই তাদের দেখেছে অম্বিকা, খুব যেন আলাদা করে নয়। দাদার ছেলে মেয়েরা, এই অনুভবের মধ্যে ছিল তারা। কিন্তু সেই বালখিল্যের দল এত লায়ক হয়ে উঠলের মধ্যে উঠল, তার মানে সময়ের সেই বিরাট অংশটা হারিয়ে ফেলেছে অম্বিকা তার জীবন থেকে। অম্বিকা বুড়ো হয়ে গেছে। কিন্তু জীবনের ওপর কবে মোহ ছিল অম্বিকার? কবে ছিল লোভ? তাই হারিয়ে ফেলেছে বলে মনটা হায় হায় করে উঠল। হয়তো এমনই হয়, শুধু অম্বিকার মতো পাগলাদের নয়, সকলেরই। যে মায়া হরিণের পেছনে ছুটতে ছুটতে সময়ের জ্ঞান হারিয়ে ফেলে মানুষ, সেই হরিণটা যখন একটা দুয়ো দিয়ে দিগন্তের ধূসরতায় মিলিয়ে যায়, তখন মনটা এমনি হায় হায় করে ওঠে। মনে হয় এতগুলো দিন রাত্রি হারিয়ে গেল, কি করলাম, কি বা পেলাম? হ্যাঁ, সেটাই হাহাকারের স্বর। কি পেলাম, কি পেলাম? যেন কে কোথায় অঙ্গীকার করে রেখেছিল পাইয়ে দেবে অনেক কিছু। যেন বলে রেখেছিল, তোমার ওই দিনরাত্রিগুলো আমার কারবারে ফেলো, তার বিনিময়ে পাওনার পাহাড় জমবে তোমার। কেউ দিয়েছিল সেই আশ্বাস, কেউ করেছিল সেই অঙ্গীকার। কেউ এমন একখানা মূল্য নির্ধারণ করে রেখেছিল আমার এই দিনরাত্রিতে গড়া জীবনের? জানি না, দেখিনি তেমন কাউকে। তবু ওই প্রাপ্তির ধারণাটা আছে বদ্ধমূল। নিশ্চিন্ত হয়ে আছি এই ভেবে যে আমার সোনার দিনগুলো বিকোচ্ছি বসে বসে, তার বদলে জমা হচ্ছে স্বর্গের সোনা। খানিকটা এগিয়ে গেলেই সেই স্বর্গীয় সোনার তালটাকে ধরে নেব খপ করে, ভরে নেব মুঠোর মধ্যে। কিন্তু সে সোনার আশ্বাস মায়া হরিণের মতোই অনেক ছুটিয়ে মেরে অকস্মাৎ কখন এক সময় দিগন্তের ধূসরতায় মিলিয়ে যায়। তখন ক্ষুব্ধ নিঃশ্বাস মর্মরিত হয়ে ওঠে, পেলাম না, আমি যথার্থ মূল্য পেলাম না, আমি ঠকে গেলাম। আমি কত দিলাম, কি বা পেলাম? যেন আমার মনিব আমায় সারা মাস খাটিয়ে নিয়ে মাসের শেষে মাইনে দিল না। আশ্চর্য, কে বলেছে আমার এই জীবনটা ভারী এক দামি জিনিস? কে বলেছে আমার এই দিনরাত্রিগুলো সোনার দরের? নিজেই নিজের দাম কষছি, মোটা অঙ্কের টিকিট মারছি তার গায়ে। ভেবে দেখছি না কেন তা করছি হায় হায়। ভেবে দেখছি না আমি কেউ না, আমি এই নিখিল বিশ্বের অনাহত লীলার একটা অবিচ্ছিন্ন অংশ মাত্র। বাড়তি কিছু পাওনা নেই আমার। কেউ ভাবি না, কেউ ভাবে না। অম্বিকাও তা ভাবল না। অম্বিকা ভাবল এতগুলো দিন হারিয়ে ফেললাম। ভাবল
কী বা পেলাম তার বিনিময়ে? তাই কেমন যেন দিশেহারার মতো বলে উঠল, কাদের বিয়ে হয়ে গেল? কেন, রাসু, বঙ্কু, টেপি আর নিভার? নিভাটার অবশ্য একটু সকাল সকালই হয়ে গেল, ভালো পাত্তর পেয়ে যাওয়া গেল। আর দিতেই তো হবে, 4টের হিললে হয়েছে, বাকি 6টা হয়ে গেলেই আমাদের ছুটি, তারপর বুড়ো বুড়ি কাশিবাস করব। বাকি 6টার হয়ে গেলেই? অম্বিকা ওই দুঃসাহসী আশার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে, তারপর ভাবে হয়তো সেই অসাধ্য সাধন করেই ফেলবে ওরা, হয়তো সত্যি শেষ অবধি নিজেদের পরিকল্পনা অনুযায়ী তীর্থবাস করতেও যাবে, আর সমস্ত কর্তব্য সমাধা করার যে একটা আত্মতৃপ্তি, সেটুকু রসিয়ে উপভোগ করবে। অম্বিকা অন্তত তাই ভাবল। তাই অম্বিকা সহসা ওদের জীবনটাকে হিংসে করে বসল। অনেকদিন জেলের ভাত খেয়ে খেয়ে এই উন্নতিটুকু তাহলে হয়েছে অম্বিকার। অম্বিকা তার স্বপ্ন থেকে স্খলিত হয়ে তুচ্ছ জীবনের দিকে তৃষ্ণার দৃষ্টিতে তাকাচ্ছে। অম্বিকা তাই কাঁচা বুদ্ধি সুবালার কাঁচামিটাকেই দীর্ঘ বিলম্বিত করে দেখতে চাইছে। অতএব অম্বিকা বলে উঠেছে, আরে ব্যাস, সব ব্যবস্থা কমপ্লিট? তা আমিও তো তাহলে দিব্যি একখানি শ্বশুর হয়ে বসে আছি, আমাকে নিয়ে তবে আবার ডাঙ্গুলি খেলবার বাসনা কেন? সুবালা এই পরিহাসটুকুর অর্থ বোঝে। সুবালা তাই হেসে উঠে বলে, তুমি যাতে আর ডাঙ্গুলি খেলে বেড়াতে না পারো তার জন্যে শক্ত শেকল এনে বাঁধতে হবে তোমাকে, করছি তার জোগাড়। কেন, আমার অপরাধ? এই তো অপরাধ, মিছিমিছি জীবনটা বিকিয়ে দিলে। অম্বিকা সুবালার এই আক্ষেপে অবোধ বলে অনুকম্পার হাসি হাসল না। অম্বিকা চমকে উঠল। অম্বিকা ভাবল, আমি কি এই একই কথা ভাবছিলাম না? তারপর অম্বিকা বললে, আপনি তো শেকল জোগাড়ে লাগবেন। বলি, শেকল তো আর ভুঁইফোড় নয়, মা বাপ থাকতে আর কে এই জেলখাটা আসামিকে মেয়ে দিবে শুনি? শোনো কথা। সুবালা গালে হাত দেয়। এ কি চুরি জচ্চরি খুন জখমের আসামি? লোকে যে তোমাদের এই স্বদেশী জেলখাটাদের পায়ে ফুলচন্দন দেয় গো। অম্বিকা এবার যেন পুরনো ধরনে হেসে ওঠে, বলে, পায়ে ফুলচন্দন দেয় বলেই যে হাতে মেয়ে দেবে তার কোনো মানে নেই। দেবে না? সুবালাই এবার অনুকম্পার হাসি হাসে। সুবালা যেন তার মূল্যবান দেওরটির মূল্য সম্পর্কে আরও বেশি অবহিত হয়। বলে, আচ্ছা, দেয় কি না দেয় সে আমি বুঝব, বেটা ছেলে বিয়ে করতে চাইলে আবার মেয়ের ভাবনা। এবার অম্বিকা অমূল্য দুজনেই হেসে ওঠে। অমূল্য বলে, আহা, এই আশ্বাস যদি আরও কিছুদিন আগে পেতাম তো আরেকবার চেয়ে দেখতাম। এখনও দেখো না। সুবালা হাসে। তারপর গ্রামের কোন কোন ঘরে এমন কটা বুড়ো ঘরে গিন্নি থাকতেও দিব্যি আরেকটা বিয়ে করে মজায় আছে, তার আলোচনা এসে পড়ে। অম্বিকা নিথর হয়ে গিয়ে বলে, বলো কি দাদা, তত্ত্ব জ্যাঠামশাই? অমূল্য হাসে। সেই তো, সেটাই হচ্ছে সবচেয়ে অসহ্য। গিয়েছিলেন ভাগ্নির ছেলের জন্যে কনে দেখতে, দেখে আর চোখ ফেরাতে পারলেন না। নাতির হাতে তুলে দিতে বুক ফাটল। সুবালা হেসে হেসে বলে, সম্পর্কটা অবশ্যই খারাপ হলো না, নাত বউ হতো, বউ হলো, 13 আর 63। অম্বিকা হাসে না। অম্বিকা হঠাৎ রূঢ় গলায় বলে ওঠে, লোকটাকে ধরে একদিন হাটতলায় দাঁড় করিয়ে চাপকাতে পারল না কেউ? এরা চমকে উঠল, সুবালা আর অমূল্য। অম্বিকার গলায় কখনো এমন রূঢ় স্বর শোনেনি আগে। তা যতই হোক, দত্ত জ্যাঠামশাই গুরুজন। অম্বিকা সেটা বুঝতে পারল। অম্বিকা নিজেকে সামলে নিল, অপ্রতিভ গলায় বলল, জেলের ভাতের এই গুণ ধরেছে, রাগ চাপতে পারি না। অসভ্যতা দেখলেই মেজাজ আগুন হয়ে জ্বলে ওঠে। বাস্তবিক এদের শাস্তি দেওয়া উচিত কিনা তোমরাই বলো। উচিত তো, কিন্তু শাস্তিটা দিচ্ছে কে? আমি, তুমি, এরা, ওরা সবাই। অম্বিকা দৃঢ় গলায় বলে, কিছুদিন স্রেফ ধোলাই চালালেই এই ধরনের পাজিরা শায়েস্তা হয়ে যাবে। সুবালা যেন অবাক হয়ে অম্বিকার মুখের দিকে তাকায়, বলে, ধোলাই মানে? অম্বিকা আর একবার অপ্রতিভ হয়, বলে, ওই তো সঙ্গগুণের সুফল। যত সব চাষারে কথার চাষের মধ্যে তো বাস ছিল। ধোলাই মানে ধরে ঠ্যাঙানো। 2-5 জন মারধর খাচ্ছে দেখলেই আর 5 জন সামলে যাবে।
অমূল্য ক্ষুব্ধ হাসি হাসে। তোর ওই ধোলাই তাহলে আর পাত্রকে না দিয়ে পাত্রীর বাপকেই দেওয়া উচিত। তারা মেয়ে দেয় কেন? সুবালা বলে ওঠে, দেয় ভালো ঘরে বরে দিয়ে উঠতে পারে না বলে, নচেৎ টাকা কড়ির লোভে। এই তো তোমাদের দত্ত জ্যাঠামশাইয়ের ব্যাপার তাই। মেয়ের বয়স বেশি হয়ে গেছে, জাত যাবার ভয়ে কাতর বাপ হাতের সামনে একটা বড়লোক বুড়ো পেয়ে। জাত জাত যাবার ভয়? আশ্চর্য, এত অনাচারে জাত যাচ্ছে না। জাত যাবে শুধু মেয়েকে সাত সকালে বিয়ে না দিলে। অম্বিকা বলে, এ পাপের ফল একদিন পাবেই সমাজ। তা দত্ত জেঠিমা কোথায়? কোথায় আবার? সুবালা বলে, ঘর সংসার ছেড়ে যাবেন কোথায়? আছেন। প্রথম প্রথম খুব গালমন্দ করেছিলেন, সতীনটাকে ঝাঁটা মারতে যেতেন। এখন তো সয়ে গেছে। এখন তাকে রেঁধে ভাতও দিচ্ছেন। সেও মহাদুষ্টু মেয়ে, সংসারে কিছু করে না, কেবল সাজে গোজে আর কর্তার তামাক সাজে। ওটাকেই আশ্রয় ভেবেছে। তা বুড়ো মরলে তখন? ছেলেরা কে কোথায়? বড় তো রাগ করে বাপের সঙ্গে পৃথকন্ন হয়ে গেছে, আর সবাই আছে। তা যিনি পৃথকন্ন হলেন, মাকে ভাইদের নিয়ে হতে পারলেন না? কি যে বলো, তার কি ক্ষমতা? বাপ তো তাকে ত্যায্যপুত্তর করেছেন। আসল কথা, পয়সাওয়ালা লোকেদের সব দরজা খোলা, বুঝলে ঠাকুরপো। মরণ শুধু গরিবদের, পৃথিবী জুড়েই এই। অম্বিকা বলে, হয়তো এর শাস্তিও আসবে একদিন পৃথিবীতে। তবে আমার মতে কবে কি হবে না ভেবে এখনই একটা বউ বেঁচে থাকতে আরেকটা বিয়ে করা আইন করে বন্ধ করে দেওয়া উচিত। অমূল্য হাসে। আইনটা করবে কে শুনি? করব আমরা, তোমরা সবাই। চিরদিন ধরে একটা ভয়ঙ্কর পাপ চলতে পারে না। সুবালার এসব কথায় অস্বস্তি। সুবালা এবার প্রসঙ্গকে অন্য পথে পরিচালিত করে। সুবালা তার ছেলের, বউদের আর জামাইদের কথা তোলে, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়, বলে, আমার ভাগ্যে বাবা সবাই খুব ভালো জুটেছে। অম্বিকা হেসে ফেলে। অম্বিকা বলে, আপনার ভাগ্যে মন্দ হবার জো কি? আপনি কি কাউকে ভালো ছাড়া মন্দ দেখবেন? সুবালা লজ্জিত গলায় বলে, আহা। বলে, নাও বাপু, বলো এখন কি খাবে? কতকাল বাড়ির রান্না খাওনি। বলে, তবে মনে মনে ভাবে কি বা জোটাতে পারব। আহা, বেচারা এতদিন পরে এলো। সজনে ডাঁটা ভালোবাসে, মোরলা মাছটাও খুব ভালোবাসত, আর অড়হর ডাল। যাই দেখি। সুবালা চলে যায় রান্নার জোগাড়ে। এরা দুই ভাই কথা বলে, গ্রামের কথা, পড়শির কথা। আর এর মাঝখানেই হঠাৎ একসময় প্রশ্ন করে ওঠে অম্বিকা, তোমার শ্বশুরবাড়ির খবর কি? আমার শ্বশুরবাড়ির? হ্যাঁ, তোমার সেই মেজবৌদি, তার ছেলেমেয়েরা, আর শ্রীযুক্ত বাবু মেজদা। একটু ভয়ে ভয়েই বলে, মনকে প্রস্তুত করে দু একটা দুঃসংবাদ শোনবার জন্যে। কিন্তু আশ্চর্য, শুনতে হলো না তা, বরং ভালো খবর। মেজদার আয়ের আরও উন্নতি হয়েছে, ছেলেরা ভালো ভালো পাশ করেছে, নতুন বাড়ি করেছে নিজস্ব, আলাদা হয়ে চলে গেছে। মোটের মাথায় হতাশার খবর নয়। অথচ আশ্চর্য, অম্বিকা যেন খুব একটা হতাশ হয়। অম্বিকা যেন এসব খবর শোনবার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু কি শোনবার আশাতেই বা ছিল তবে? অমূল্য শ্বশুরবাড়ি সম্পর্কে খুব একটা দুঃসংবাদ? কে জানে কি, তার বোনের কথা সেই জানে। তবু মনে হলো অম্বিকা যেন ওই খুশির খবরগুলোয় খুশি হল না। তবু অম্বিকা নতুন বাড়ির ঠিকানা জানতে চাইল। বলল, যাব তো কাল পরশু কলকাতায়, একবার দেখা করে এলে তো হয়। অবশ্য চিনতে পারবেন কিনা জানি না। শোনো কথা। সুবালা হাসে। তোমায় পারবে না চিনতে? তোমাকে কত পছন্দ হয়েছিল তার। আমি তো ভাবছিলাম। হেসে চুপ করে যায় সুবালা। কি ভাবছিলেন? সুবালা মিটিমিটি হেসে বলে, ভাবছিলাম তোমাকে তারই জামাই করে দিই। মেয়েটা তো বেশ বড় হয়ে উঠেছে। আমাকে জামাই? অম্বিকা এবার নিজস্ব ভঙ্গিতে হেসে ওঠে, সেই আগের মতো। চমৎকার, এটা ঠিক আপনার উপযুক্ত কথাই হয়েছে। বাহ বাহ, তাহলে বৃথা আশ্বাস দিচ্ছিলেন না, কোনে রেডি? কি যেন হলাম আমি মেয়েটির? মামা? আহা, মামা আবার কি? সুবালা সতেজে বলে, কিছুই নয়। জানো না, মামার শালা পিসের ভাই, তার সঙ্গে সম্পর্ক নাই। তুমি হচ্ছ পিসের ভাই।
ব্যাস ব্যাস, শাস্ত্রবচনও মজুদ, অম্বিকা বলে। কিন্তু এত সব ছেলে মেয়ের বিয়ে হলো, তার মেয়েরই বা হয় না কেন? সুবালা সন্দেহের গলায় বলে, তার কোন মেয়েটার কথা বলছো তুমি? আহা, সেই যে তোমার এখানে আসেনি, নবদ্বীপে না কোথায় যেন গিয়েছিল। আশ্চর্য যে এটা ভুলে যায়নি অম্বিকা। কিন্তু সে কথা তুলে হাসে না সুবালা, হাসে অম্বিকার অজ্ঞানতায়। সেই মেয়ে এখনো বসে আছে এই ভাবছো তুমি? হায় হায়, চাঁপা, তার কবে বিয়ে হয়ে গেছে? মেজ মেয়ে চন্দনেরও হয়েছে। এ হচ্ছে সেই পারুল, সবসময় যে ছোট্ট মেয়েটা চুপচাপ থাকতো। পারুল মানে সেই যে দোলাই গায়ে জড়িয়ে মাঠে বাগানে ঘুরে বেড়াতো? হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়েছে বাপু। ওদের মতো ফর্সা না হলেও সেই মেয়েটাই তো সবচেয়ে সুচ্ছিরি মেজ বইয়ের। অম্বিকা আবার বলে, চমৎকার, দত্ত জ্যাঠামাসের সঙ্গে একটু ইতর বিশেষ, এই যা। শোনো কথা, তার সঙ্গে কিসের তুলনা? আমি বাপু ওই কথাই ভাবছিলাম। আপনার ভাবনার দড়িটা একটু খাটো করুন বৌদি, বড্ড লম্বা হয়ে যাচ্ছে। অম্বিকা আবার হাসতে থাকে হা হা করে। সুবালা একসময় অমূল্যকে চুপি চুপি বলে, ঠাকুরপো কিন্তু ঠিক তেমনটি আছে, একটুও বদলায়নি। অমূল্য আসতে বলে, কে বললে বদলায়নি? বদলেছে বই কি, অনেক বদলেছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সুবর্ণলতা, আশাপূর্ণা দেবীর লেখা আজ ষোড়শ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।